দিনের আলোটা আর তীক্ষ্ণ নেই। রোদ ক্লান্ত হয়ে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে নিজেকে। আকাশের বুকে ছড়িয়ে পড়েছে সোনালি আভা। খালি গায়ে বিছানায় উপর হয়ে শুয়েছিল আরশান। চিন্তার ঘোর কাটিয়ে ধীরে ধীরে উঠে বসে। পাশে রাখা মেরুন রঙের শার্টটা গায়ে চাপিয়ে রুম থেকে বের হয়। রুমের দরজা খুলতেই সামনে এসে দাঁড়ায় সাজ, চোখে মুখে খুশির ঝিলিক। আরশান ভাইয়া, আমি বউ হব? ছোট্ট এই মেয়েটি যে এখনো জীবনের অর্থই বোঝে না, সে এমন কথা বলছে। অবুঝ সাজের কথা শুনে আরশান বলে, এতটুকু বাচ্চা মেয়ে তুই আমার বউ হবি? আমাকে চিনিস? এই শেরহাম আরশানকে চিনিস? আরশানের কথা শুনে ছোট্ট মুখে রাগ এনে বলল, হ্যাঁ চিনি তো। আরশোলা, তুই একটা বিরক্তিকর আরশোলা। আমাকে শুধু বকিস, ভয় দেখাস। ছোট্ট দুজোড়া স্যান্ডেলের টুংটাং শব্দে পেছন ঘুরে দৌড় দিল ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ছোট্ট পায়ের ছুটে চলা ধূপধাপ শব্দ উঠছিল টাইলসের ওপর। বাতাসে দুলছিল তার বেনুনির লাল ফিতা। সে দৌড়ে যেতে যেতে খিলখিল করে হেসে উঠল। পাল্টা আঘাতে ছুরির মতো চেরা শব্দগুলো শুনে আরশান থ হয়ে যায়। খালি গলায় আচ্ছন্ন কাচের মতো শব্দভেদ করে ধাতব কঙ্কনে তার বুকের ভিতর ধাক্কা দেয়। এইটুকু একটা মেয়ে তাকে তুই বলছে, তার এত সুন্দর নামটাকে আরশোলা বলেছে। এভাবে বলতে পারল। মুহূর্তে মুখটা লাল হয়ে যায়, রাগে নাক ফুলে ওঠে। নীরবতা ভেঙে আরশান বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠল, আবার আমার সামনে আসিস, চড় মেরে তোর দাঁত ফেলে দেবো বেয়াদব। কথাগুলো রেশ ঘর জুড়ে বিদ্যুতের মতো ছুটল। তবে কাচের জানালার ওপারে তখন গোধূলির তমাল রঙা আকাশ। গোলাপি সোনালি আলোতে আরশানকে বন্দি করে রেখেছে তার নিজের অক্ষম ক্রোধ। এক পলক স্তব্ধ, হাত দুটো রাগে মুষ্টিবদ্ধ। তার দামি সুইচ ঘড়িতে তখন খচখচ শব্দ তুলছে। আরশান আর দাঁড়ালো না, বেরিয়ে যায়। রাগে গা কাঁপছে তার। রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসে। চোখে মুখে তীব্র বিরক্তি। এই বিয়ে সে করবে না, পরিস্থিতির চাপে এত বড় সিদ্ধান্ত নেবে না। সিঁড়ি ধাপের শব্দ আসা পদক্ষেপের সঙ্গে তার মনে জমে থাকা ক্ষোভটাও তাল মিলিয়ে কাঁপছিল। নিচে ড্রয়িং রুমে এসে আরশান থেমে দাঁড়ায়। চোখে পড়ে সামনে সোফায় বসা থাকা সাজের দিকে। সে গোল হয়ে বসে আছে। মুহূর্তে চোয়াল শক্ত হয়ে আসে। আরশান কটমট করে তাকায় সাজের দিকে, যেন কাছে পেলে খেয়ে ফেলবে। আরশানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কুঁকড়ে গেল সাজ। সেই চোখে অব্যক্ত আগুন টের পায়। দুই কাঁধ জমে বরফ হয়ে আসে। চোখ পিটপিটিয়ে তাকেও সাহস করে আরশানের মুখোমুখি হতে পারে না। একটু আগে যে সে আরশানকে আরশোলা বলেছে, এই ভয়ে এক লাফে উঠে অন্য রুমে ছুটে যায় সাজ। আরশান সে স্রোতে ভেসে না গিয়ে সোজা চলে যায় তার মা মৌসুমী বেগমের রুমের দিকে। ভেতরে ঢুকেই আরশান বলে উঠল, মম, এসব বন্ধ করো প্লিজ। আমি আমি হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করতে পারবো না। মৌসুমী বেগম তখন ধীর ভঙ্গিতে গহনা গুছিয়ে রাখা বাক্সটা বন্ধ করে ছেলের দিকে তাকালেন। এখন আমি কিচ্ছু শুনতে চাই না আরশান। সব কিছু রেডি, কালকেই তোদের বিয়ে। কয়েকদিন পড়লে যাস। কবে আর ফিরবি? কবে আবার ফিরবি কি ঠিক? এর মাঝে সাজ বড় হয়ে যাবে, তখন আর এইটুকুনি মেয়ে বলতে পারবে না। সাজ এখনো স্কুলে পড়ে, সামনে ওর ভবিষ্যৎ পড়ে আছে। এমনটা না করলে হয় না। মৌসুমী বেগম ঘাড় শক্ত করে দাঁড়ালেন। একটু কি ভেবেছিস মামা বাড়ির অবস্থা? সাজের তো আপন বলতে কেউ নেই। তখন থেকেই মেয়েটা একা ছায়ার মতো বেঁচে আছে। ওকে ওরা কিভাবে রাখে জানিস তুই?
এই বাড়ি, এই ছাদ, এই পরিবার, এটাই ওর জন্য নিরাপদ। যদি আমরা ওকে নিজের ঘরে না রাখি তাহলে কে রাখবে? আমি পারবো না। জেদ করিস না আরশান, তোর বাবাও। ভুলে ওই লোকটার কথা মুখে আনবে না। যে নিজের সন্তান আর স্ত্রীকে রেখে চলে যায়, তার কোনো কথাই আমার জীবনের কোনো জায়গা পাবে না মাও। তার মতো আমি হতে চাই না। আর আমি সাজের সঙ্গে এই অসম বয়সের অসম সম্পর্ক করতে পারবো না। তুই যেটা অসম্পর্ক ভাবছিস সেটা আমি সাজের রক্ষা বলেই সেটা আমি সাজের সুরক্ষা বলেই দেখছি। তুই না থাকলে ওর কোনো ভরসা থাকবে না এই দুনিয়ায়। কেউ ওকে নিজের বলে দাবি করবে না। আমি আমি এমন কিছু করতে চাই না যার জন্য পরে সারা জীবন অনুশোচনা করতে হয়। মৌসুমী বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সময় ক্ষয় আরশান, অনেক কিছুই সময়ের হাতে থাকে না। কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় হৃদয় দিয়ে, যুক্তি দিয়ে নয়। না, আমি পারবো না বিয়ে করতে। অন্য অন্য ব্যবস্থা করো। আরশান আর এক মুহূর্তও দাঁড়ালো না, গটগট পায়ে হেঁটে চলে গেল ঘর থেকে। মৌসুমী বেগম স্থির দৃষ্টিতে ছেলের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা ওখানে ভালো নেই। ভাইজির এমন করুণ দশা দেখবেন কি করে? তিনি সাজকে আর ওই বাড়িতে পাঠাবেন না। এই ঘরই হবে তার ঘর। আর আরশান স্কলারশিপ পেয়েছে, কয়দিন পরেই চলে যাবে কানাডায়। তার আগে তিনি চান আরশান আর সাজের বিয়ে হোক। একমাত্র এই পথই সাজকে স্থায়ীভাবে এই বাড়িতে রাখা যাবে। একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে আর ও বাড়ি থেকে কেউ সাজকে নিতে পারবে না। বাইরে সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে গাঢ় অন্ধকারে ঢেকে যাচ্ছে। ড্রয়িং রুমে টিভির পর্দায় চলছে টম অ্যান্ড জেরির ক্লাসিক এক এপিসোড। সাদা ধূসর রঙের সোফায় পাশাপাশি বসে আছে সাজ আর অর্ণব। অর্ণব গম্ভীর মুখে কার্টুন দেখছে, যেন টিভির স্ক্রিনটা ভেতর দিয়ে সে ঢুকে পড়বে, এতটাই মনোযোগ। দুজনে কার্টুনে ডুবে হেসে উঠছে, আবার মুখ গম্ভীর করে পরবর্তী কাণ্ড দেখছে। ওদিকে রান্নাঘর থেকে ডাইনিং টেবিলের দিকে হাঁটছেন মৌসুমী বেগম, হাতে গরম গরম খাবার। সাজ, অর্ণব, খেতে আয় তোরা। কিন্তু কারো কোনো সাড়া নেই। টিভির শব্দ আর টম আর জেরির দৌড়ঝাঁপে ওদের মন জুড়ে আছে শুধু স্ক্রিনে। মৌসুমী বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। আরশান বিরক্ত চোখে একবার টিভির দিকে তাকায়, তারপর পেছনে গিয়ে হঠাৎ দুজনের মাথায় দুম করে টোকা মারে। কি রে, তোরা খাবি না? সাজ মাথা চেপে ধরে তাকালো পেছনে। অর্ণবও মুখ ভার করে বলল, এভাবে কেউ মারতে আসে নাকি? আরশান এবার টিভির রিমোট তুলে নিয়ে একটানে বন্ধ করে নিল। দেখা শেষ, এখন চল টেবিলে চল। দেরি করলে কিন্তু দুজনেই মার খাবি। টিভি বন্ধ হতে না হতেই সাজ আর অর্ণব ভয় পেয়ে গেল। দুজনেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে গেল ডাইনিং টেবিলের দিকে, না হলে যে মার খাবে। কিন্তু সেখানে গিয়েই নতুন কাণ্ড শুরু। সাজ টেবিলের এক কোণায় চেয়ারে বসতে যাবে, এমন সময় অর্ণব হঠাৎ চেয়ারটা টেনে নিয়ে বলল, এই চেয়ার আমি বসবো, এটা আমার চেয়ার। সাজ চোখ কুঁচকে তাকিয়ে বলল, না, এই চেয়ার আমার। আমি প্রতিদিন এখানে বসি। আজ আমি বসবো, তুই অন্য জায়গায় যা। অর্ণব হুমকি দিয়ে বলল। এই নিয়ে শুরু হয় টেবিলের পাশে চেয়ারের টানা হেঁচড়া, চেয়ারের শব্দ, হাতের ধাক্কাধাক্কি। দুজনের ঝগড়ার আওয়াজে রাগে ফেটে পড়ে আরশান। সে সোজা এগিয়ে এসে একটাও কথা না বলে চেয়ারে বসে পড়ে। চুপ, দুজনেই চুপ। এই চেয়ারে আমি বসবো। আরশান বসে পড়লে আর কোনো ঝামেলা চলবে না। অজ্ঞতার সাজ মুখ ফুলিয়ে পাশের চেয়ারে বসে। অর্ণব গোগো করতে করতে বসে ঠিক তার পাশেই।
তখন মৌসুমী বেগম প্লেট সাজিয়ে খাবার এনে রাখেন টেবিলে। ভাত, মুরগির ঝোল, ডিম, ডাল আর সালাদ, সব কিছুই সাজানো। সাজ তখন একটু নাক শুকলো। উফ, অর্ণব ভাইয়া, তুমি পাত দিয়েছো? অর্ণব প্রথমে চুপচাপ থাকলেও পরে চোখ বড় বড় করে বলল, আমি আবার? তুই গন্ধ পেলে আমার নাম বলবি কেন? তুমিই দিয়েছো। অর্ণব এবার রেগে গিয়ে বলল, তুই নিজেই হয়তো পাত দিছিস, আবার আমাকে বলছিস? সাজ মুখ ফুলিয়ে বলল, না হ্যাঁ, না। এদের কাণ্ড দেখে আরশান দাঁতে দাঁত চেপে বলল, তোরা কি খেতে এসেছিস? আর একবার কেউ কিছু বললে কাউকেই খেতে দেবো না, বেয়াদব কোথাকার। আর তোর কি খাবার টেবিলে এইসব করতে মন চায়? অর্ণব অসহায়ভাবে বলল, বাতাস আটকে রাখা যায় না। কি করব? আমি তো আর ফ্লেভার বের করতে পারবো না। ধীরে ধীরে রাতের নিস্তব্ধতা বাড়ছে। নরম বাতাসে জানালার পর্দাগুলো দুলে উঠছে। দূরে কোনো কুকুর ঘেউ ঘেউ করে উঠল। রাতের নিস্তব্ধতায় একটা খণ্ডিত আওয়াজ এসে মিশে গেল। ঘরের ভেতরেও নিস্তব্ধতা। মৌসুমী বেগম আলতোভাবে সাজের মাথার চুল বেনি করে দিয়ে সামনের ছোট চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে দিলেন। মেয়েটার গাল দুটি মাখনের মতো নরম, মুখখানি চাঁদের মতো শান্ত। চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তিও ছিল কোমল, অবুঝ শিশুর মতন। সাজ লক্ষ্মীমের মতো চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মৌসুমী বেগম তার ছোট্ট মাথাটায় একটা হালকা চুমু খেয়ে উঠে দাঁড়ালেন। ঘুমিয়ে পড়, আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি। লাইট বন্ধ হয়ে গেলে ঘরটা অন্ধকারে ঢেকে গেল। জানালা দিয়ে আসা চাঁদের আলো কিছুটা ঘরের এক কোণায় পড়ছিল। তাতে সাজের ছোট্ট অবয়বটা দেখা যাচ্ছিল অস্পষ্টভাবে। মৌসুমী বেগম এসে বিছানায় শুয়ে পড়লেন। এক হাতে নিজের কপাল ঠেকিয়ে আরেক হাত বাড়িয়ে রাখলেন সাজের মাথায়। হাত বোলাতে বোলাতে তার বুকের ভেতরটা ভার হয়ে উঠল। স্মৃতিগুলো হু হু করে ফিরে আসছিল। সাজের মা ছিল বিদেশি। চোখ দুটো হালকা বাদামি, গায়ের রং দুধে আলতা মেশানো। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও মৌসুমী বেগমের ছোট ভাই রাশেদ সাজের মাকে বিয়ে করেছিল। মৌসুমী বেগমের বাবা এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারেনি। সেজন্য রাশেদ বাধ্য হয়ে শহরের এক প্রান্তে ভাড়া বাসায় চলে যান। মৌসুমী বেগম তখনও ভাইয়ের সাথে যোগাযোগ রাখতেন গোপনে। কখনো রান্না করে পাঠাতেন, কখনো গিয়ে দেখে আসতেন। দাম্পত্য জীবনটা খুব সুখের ছিল। একে অপরকে ভালোবাসতেন। সেই ভালোবাসার প্রতিফলনই ছিল সাজ। সাজের মা যখন 5 মাসের অন্তঃসত্ত্বা, তখনই ঘটে দুর্ঘটনাটা। রাস্তায় অ্যাক্সিডেন্ট আর ঘটনাস্থলে মৃত্যু। মৌসুমী বেগম খবর শুনে ছুটে গিয়েছিলেন। তখন সাজ দুনিয়ার আলো দেখেনি। মৌসুমী বেগম ভেবেছিলেন হয়তো সময়ের সাথে সাজের মা মেনে নেবে সব, মেয়েটাকে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কিন্তু ভাগ্য যেন ভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল। সাজের মা সাজকে রেখে চলে যায়। মৌসুমী বেগম ভেবে পায় না কিভাবে একজন মা তার সদ্যজাত মেয়েকে রেখে চলে যেতে পারে, কিভাবে পারে নিজের রক্তের শিশুটিকে ফেলে যেতে। একবারও কি মায়ের বাঁধন তাকে টেনে রাখেনি? একবারও কি মনে হয়নি বাচ্চাটাকে জড়িয়ে ধরে বাঁচার জন্য লড়তে হবে? মৌসুমী বেগম শীতল চোখে মেয়েটার মুখের দিকে তাকান। ছোট্ট লাল টুকটুকে একটা মুখ, পায়ের রং ঠিক পাকা টমেটোর মতো লালচে, একদম তার মায়ের মতো হয়েছে। এই বয়সে যেখানে তার মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যাওয়ার কথা, সেখানে সে শুয়ে আছে অন্য এক নারীর ছায়ায়, ভালোবাসায়। যদিও মৌসুমী বেগম তাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। সাজ বড় হচ্ছে। বড় ভাইয়ের সংসারে থাকলেও সাজকে দেখে মনে হয় না ও ভালো আছে। কিছুদিন আগে ওকে নিয়ে এলেন বাড়িতে। তখনই খেয়াল করেন মেয়েটার পিঠে আঘাতের দাগ।
সরাসরি কিছু বলেননি, কিন্তু বুঝে গিয়েছিলেন রুনা তার ভাইয়ের বউ। বরাবরই তীব্র মেজাজের, তার নিজেরও 2 ছেলে। সে হয়তো সাজকে নিজের মনে করে না, তাই তো কখনো খেয়াল করে না মেয়েটা খেলছে কিনা, না খেয়ে রয়ে গেছে কিনা, কেঁদে কাঁদে ঘুমিয়ে পড়ছে কিনা। এই কারণেই মৌসুমী বেগম সিদ্ধান্ত নিয়েছেন সাজ এখানেই থাকবে, এই ঘরে, যেখানে ওর জন্য একটা কোণাও বরাদ্দ থাকবে, ভালোবাসার সুরক্ষার এক ছোট্ট পৃথিবী। সকালের নরম রোদ জানালার পর্দা ছুঁয়ে ঘরের ভেতরে ঢুকছে, চারদিকে একটা প্রশান্তি। আরশান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। তার পরনে হালকা নীল টি শার্ট আর সাদা ট্রাউজার, চুলগুলো এলোমেলো, চোখ মুখে এখনও খানিকটা ঘুমের ছাপ রয়ে গেছে। নিচে নামতেই ডাইনিং টেবিলে চোখ যায়, সেখানে সাজ আর অর্ণব আগেই বসে খেতে শুরু করেছে। আরশান গম্ভীর মুখে চেয়ার টেনে বসল, কিছু না বলে নিজের প্লেট টেনে নেয় আর ধীরে ধীরে খাওয়া শুরু করে। তখন মৌসুমী বেগম রান্নাঘর বেরিয়ে এলেন, একটা কাগজ ধরিয়ে বললেন, বাজারে গিয়ে এইগুলো আনিস তো। আরশান 1 চামচ খেয়ে মুখ না তুলে বলল। রাখো। অর্ণব হঠাৎ মাথা তুলে বলল। আমিও যাব। আরশান ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। তুই গিয়ে কি করবি? অর্ণব দমে গেল না, মার দিকে তাকিয়ে ঠোঁট গোল করে বলল, মা বলো না আমি যাব, প্লিজ। এই কথার সঙ্গে সাজের ছোট্ট কণ্ঠ যোগ হলো। আমিও যাব। আরশান বিরক্ত হয়ে এক দৃষ্টিতে দুজনের দিকে তাকায়। তোরা গিয়ে কি করবি? আমি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি না। সাজ আর অর্ণব কিছু বলার আগেই মৌসুমী বেগম বলেন, এমন করিস না, ওদের নিয়ে যা। আমি যাই, রান্নার কাজ পড়ে আছে। আরশান এবার কিছু না বলে চুপচাপ খাওয়া শেষ করলো। মুখটা আরও গম্ভীর হয়ে উঠেছে। খাওয়া শেষে চেয়ারে ঠেলে উঠে পড়ল। কোনো কথা না বলেই উপরের দিকে সিঁড়ি ধরে চলে গেল নিজের রুমে। 15 মিনিট পর সে রেডি হয়ে নিচে নামে, পরনে কালো হুডি। নিচে নেমে দেখে অর্ণব আর সাজ দুজনেই একেবারে রেডি। সাজ পরেছে হলুদ ফ্রক আর অর্ণব পরেছে তার স্পাইডারম্যানের জ্যাকেট। চোখে চশমা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, দুজনের মুখে খুশির ঝিলিক। আরশান দুপা এগিয়ে সামনে দাঁড়ালো, একবার চোখ বুলিয়ে নিল 2 উৎসুক মুখের দিকে। কিছু বলার আগেই অর্ণব বলে উঠল, চলো আমরা রেডি। আরশানের মুখের কোণে বিরক্তির রেখা স্পষ্ট হয়ে ওঠে। এখন এই 2 বিচ্ছুকে নিয়ে যেতে হবে। তবুও সে কিছু না বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, চল। সুপার শপ থেকে বেরিয়ে আসে ওরা 3 জন, 2টা ব্যাগ হাতে আরশানের। পেছনে সাজ আর অর্ণব খুশি মনে হাঁটছে। তখন সাজ হঠাৎ বলে উঠল, আরশান ভাইয়া, আইসক্রিম খাবো। আরশান এক মুহূর্ত তাকিয়ে থাকে ছোট্ট মুখটার দিকে। ক্লান্ত হলেও কিছু না বলে পাশে আইসক্রিমের দোকানের দিকে এগিয়ে যায়। আইসক্রিম হাতে পেয়ে অর্ণব খুশিতে লাফিয়ে ওঠে। সাজও চোখ বড় করে চুমুক দিতে শুরু করে। সবাই আবার হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সাজ আরশানের দিকে ফিরল। ভাইয়া, তুমি খাবে? সাজ কিছু না ভেবে বাড়িয়ে দেয় আইসক্রিমটা। আরশান নিচু হয়ে কামড় বসায় একেবারে বড় করে, কিন্তু 1 কামড় বলতে যা বোঝায় সে খেয়েছে প্রায় অর্ধেক। সাজ চোখ বড় করে তাকিয়ে থাকে আইসক্রিমের দিকে। তার আইসক্রিমটা অর্ধেক খেয়ে ফেলল আরশান ভাইয়া। এরপর হুট করে হাত বাড়িয়ে আরশানের চুলে টান দেয়। আরে বেয়াদব, আমার চুল ছাড়। উফ। আরশান সাজের হাতটা চুল থেকে সরায়। সাজ শব্দ করে কেঁদে ফেলে। আমার আইসক্রিম। চারপাশে হাঁটতে থাকা মানুষজন তাকাতে শুরু করেছে। কয়েকজন হাসছে, কেউ কেউ চোখ কুঁচকে তাকাচ্ছে। আরশানের চেহারা লাল হয়ে গেল লজ্জায়।
মনে মনে নিজেকেই গালি দিল। কেন যে খেলাম। আরশান কান্না থামাতে গিয়ে বলল, আচ্ছা বাবা, থাম থাম থাম, তোকে আর একটা কিনে দিচ্ছি, ঠিক আছে? সাজ কান্না থামিয়ে মাথা নাড়ালো। পেছন থেকে অর্ণব গম্ভীর গলায় বলে উঠল, আমাকেও দেবে। তোর তো আছে আইসক্রিম, আবার কেন? অর্ণব ভ্রুকুচকে সাজের দিকে তাকিয়ে বলে। সাইজের তো 1-2টা আইসক্রিম হবে। আরশান বিরক্ত হয়ে বলল, ওটা আমি খাবো। অর্ণব মুখ নামিয়ে বিড়বিড় করে বলে উঠল, কিপটা ভাই একটা। কি বললি? অর্ণব চোখ ঘুরিয়ে বলে। কিছু না। আরশান আবার দোকানের দিকে ফিরে যায়। সাজকে আরেকটা আইসক্রিম কিনে দেয়। ফেরার পথে নিজের মনেই বিড়বিড় করে। তবা তবা, জীবনে আর কোনোদিন ওদের কাছ থেকে এক কামড়ও খাবো না। যত প্যারা।